আমি বললাম, সাধু বাবা, আমার বিয়ে হয়েছে, ৩ বছর হয়েছে। এখনো কোনো বাচ্চা-কাচ্চা হচ্ছে না। আমাকে একটা কিছু দেন, যাতে আমার বাচ্চা হয়। তারপর সাধু বাবা আমাকে বলল, ঠিক আছে, বৎস, তোর যদি বাচ্চা প্রয়োজন হয়, তাহলে তোকে যে আমার সাথে একটি কাজ করতে হবে। আমি বললাম, কি কাজ সাধু বাবা? তখন সাধু বাবা এমন একটি জিনিস আমাকে দেখালো। সেটা দেখেই আমি হতবাক হয়ে গেলাম। তারপর সাধু বাবা আমাকে বলল, এবার থাম বৎস। যদি বাচ্চার প্রয়োজন মনে করছ, তাহলে তোর এটা লাগবে। বুঝছোস এবার আমার কথা? আমি বললাম, জি সাধু বাবা, বুঝেছি। এ কথা বলেই সাধু বাবা আমাকে কিসের যেন ঘ্রাণ শুঁকতে বললেন। আমি ঘ্রাণ শুকার কিছুক্ষণ পরেই আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর সাধু বাবা আমার সাথে যা করল, তা শুনলে বন্ধুরা তোমাদের বিশেষটা দাঁড়িয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। আর যদি সাবস্ক্রাইব করে থাকো, তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমি মাহিয়া মাহি। তবে সবাই আমাকে মাহি বলে ডাকে। বন্ধুরা, গোপনীয়তা রক্ষার জন্য আমি আমার ছদ্মনাম ব্যবহার করলাম। আমার বয়স ১৯ বছর। আমি দেখতে খুবই সুন্দরী, লাবণ্যময়ী। আমার চেহারা খুবই আবেদনময়ী। প্রকৃতপক্ষে আমার মধ্যে প্রচুর এনার্জি। রাতে যখন আমার উঠত, তখন আমি একজন সঙ্গীর জন্য পাগল হয়ে যেতাম। কিন্তু আমার তো এখনো বিয়ে হয় নাই। তাই মাঝে মাঝে রাতে অন্য কিছু দিয়ে আমি গোপন কাজ করতাম। তাতে আমি খুবই শান্তি পেতাম। যুবক ছেলে ফেলে আমাকে দেখলেই তাদের মাথা গরম হয়ে যেত। আমি যখন ক্লাস 9-এ পড়তাম, তখন আমার অনেক বয়ফ্রেন্ড ছিল। তার মধ্যে আমার এক বয়ফ্রেন্ডের নাম ছিল অনিক। সে প্রায়ই আমাকে বলতো, মাহি, তোমার যা চেহারা আর তোমার যে আকর্ষণীয় বড়ি, তোমাকে দেখলেই আমার মাথা গরম হয়ে যায়। মাহি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসো? তোমাকে নিয়ে আমি পার্কে ঘুরতে চাই, নৌকা বিলাস করতে চাই, আরো অনেক কিছু চাই। তারপর আমি বললাম, অনিক, তুই শুধু আমার বন্ধু। বাস, এর বেশি আর কিছু না। সত্যি বলতে অনিককে আমি পছন্দ করতাম না, কারণ ও অনেকটাই মেয়েলি টাইপের। তারপর আমি তার কাছ থেকে চলে আসলাম। যখন আমি রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, তখন রাস্তার মধ্যে এক মধ্যবয়স্ক পুরুষ আমাকে দেখে হাঁ করে তাকিয়ে রইল। মনে হলো যেন অন্য কিছু করার মতো। আর আমি অনুভব করলাম, পিছনে থেকে সে আমার পিছনের হাঁটার শৈলীর দৃশ্য অনুভব করছে, আর আমাকে বিভিন্নভাবে টিস্কারি মারছে। আর এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে প্রায়। খুব ভয় পেয়ে গেছিলাম সেদিন। যাই হোক, সেদিন মনে হচ্ছিল আমি অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলাম। যাই হোক বন্ধুরা, এইভাবে আমি এইচএসসি পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পর আমি আমার শুভ্র নামে এক বন্ধুকে বললাম, বন্ধু, আমি চাকরি করব। আমার চাকরি প্রয়োজন। তখন সে আমাকে বলল, মাহি, তোর যা চেহারা, তোকে দেখলেই যে কেউ চাকরি দিয়ে দিবে, শুধু তোর কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য। আমি রেগে মেগে শুভ্রকে বললাম, এই শয়তান বন্ধ করবি তোর শয়তানি। তখন সে বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, এখন বল আমাকে কি করতে হবে। আমি বললাম, আমার চাকরির খুবই প্রয়োজন। আমার আব্বু কৃষি কাজ যে টাকা পায়, তা দিয়ে আমাদের সংসার চলছে না। তারপর শুভ্র বলল, মাহি শুন, আমার জানা মতে একটি কলেজে পিয়ন পোস্টে একটি মেয়ে নিবে। তুই সেখানে আবেদন করতে পারিস। আমি বললাম, কোন কলেজ? তারপর সে আমাকে একটি কলেজের নাম বলল। তারপর আমি সেই কলেজে পিয়নের চাকরির জন্য আবেদন করলাম। যেদিন আমার ভাইবা পরীক্ষা, সেদিন আমি খুব ভালো করে, সুন্দর করে, সাজুগুজু করে ভাইবা পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষা দিতে যাওয়ার পর, অর্থাৎ যে স্যার আমার পরীক্ষা নেবে, সেই স্যারেই আমাকে দেখে হাঁ করে তাকিয়ে রইল। আর মনে মনে ভাবতে লাগলো, এত সুন্দর একটা মেয়ে আমাদের কলেজে থাকলে ভালোই হয়, খারাপ না। তারপর স্যার আমাকে জিজ্ঞেস করল, তোমার নাম কি? আমি বললাম, স্যার, আমার নাম মাহিয়া মাহি। তারপর স্যার আমাকে বলল, বাহ, খুব সুন্দর নাম তো তোমার।
মাহিয়া মাহি, তোমার রেজাল্ট তো দেখেছি ভালোই। তুমি কি আমাদের কলেজে পিয়নের পোস্টে চাকরি করবা? আমি বললাম, অবশ্যই স্যার। আর কোনো কাজেই ছোট না। আর ছাড়াও আমাদের পারিবারিক অবস্থা ভালো না। স্যার, চাকরিটা আমার খুবই প্রয়োজন। তারপর স্যার আমাকে বলল, ঠিক আছে মাহিয়া মাহি, তুমি আগামীকাল আমাদের এখানে জয়েন করতে পারো। আমি বললাম, ঠিক আছে স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর থেকে আমি নিয়মিত কলেজে পিয়ন পোস্টে চাকরি করছি। মানে একটি কলেজের একজন বয়স্ক শিক্ষকের অ্যাসিস্ট্যান্ট হিসাবে চাকরি করেছি। তো আমার এখনো বিয়ে হয়নি। আমি মাত্র এইচএসসি পাশ করে সবে মাত্র চাকরিটা নিলাম। আর আমার পড়ালেখাও চালিয়ে যাচ্ছিলাম। তো মাসে সব মিলিয়ে আমি 15 থেকে 20,000 টাকা পাইতাম। এইভাবে ভালোই কাটছিল আমার দিনে। তো আমি সাধারণত যেই স্যারের আন্ডারে চাকরি করি, ওই স্যারের একটি ছেলে আছে, যার নাম ছিল রূপক। রূপক দেখতে শুনতে খুবই সুন্দর এবং স্মার্ট। ও এবার অনার্স 2য় বর্ষ পড়ে। তা আমি যেহেতু স্যারের সাথে বেশিরভাগ সময় থাকতাম, তো এ ছেলের চোখেই আমি বেশিরভাগ সময় পড়তাম। সে খুব লাজুক প্রকৃতির এবং খুব মা বাবা ভক্ত একটি ছেলে। বাপ মায়ের একটি কথা ফেলে না। মা বাবা যা বলে সে তাই করে। তাকে দেখে বোঝার উপায় নেই তার মধ্যে কত রকম দুষ্টুমি লুকিয়ে আছে। তাকে খুব নম্র ভদ্র মনে হয়। তো একদিন রূপক আমার কাছে এসে বলছে, মাহি, তোমার সাথে একটু কথা বলা যাবে? অনেকটা মনে হচ্ছে ও অনেকটা সাহস নিয়ে কথা বলছে এবং মনে হচ্ছে যে ও খুব ভয় পাচ্ছে। তা আমি বলছি, অবশ্যই, কি বলবেন বলেন। তখন ও বলল, মাহি, তোমার ফেসবুক আইডির লিঙ্কটা কি আমায় দেয়া যাবে? আমি তখন বললাম যে কি করবা আমার ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে? সে বলল যে তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। একটু দাও না মাহি। সে আমার কাছে লুকিয়ে লুকিয়ে আসলো। মা চলে আসলে অনেক প্রবলেম হয়ে যাবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি রূপককে আমি আমার ফেসবুক আইডি নামটা দিয়ে দিলাম। এরপর রাতে দেখি ও আমাকে 21 বার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তো আমি সমস্ত কাজ শেষে রাত 10টার সময় ফেসবুক অন করলাম। অন করে দেখি সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠিয়েছে। আমি তার রিকোয়েস্ট গ্রহণ করলাম। তারপর তার ফেসবুক প্রোফাইলে ঢুকলাম। খুব সুন্দর সুন্দর নম্র ভদ্র অনেকগুলো ফুল ছবির পিকচার পোস্ট এবং সমস্ত কিছু দিয়ে রেখেছে। তো কিছুক্ষণ পরেই মেসেজ আসলো, হাই মাহি। আমি বললাম, হ্যালো রূপক, তুমি এত ভয় পেয়ে কথা বলছো কেন? আমি বাঘ না অন্য কিছু যে তুমি আমাকে ভয় পাচ্ছ? আমি তখন বললাম যে আসলে মাহি, আমি আব্বুকে বেশি ভয় পাই। কারণ তুমি তো আব্বুর অ্যাসিস্ট্যান্ট। যদি কিছু বলি বা যদি কিছু হয়, তাহলে তুমি তোমার আব্বুকে বলে দিবে। এই জন্যই আমি তোমাকে একটু ভয় পাই। আমি বললাম যে দেখো, তুমি আমার 2 বছরের সিনিয়র। তারপরেও তুমি যদি ভয় পাও, তাহলে তো লজ্জার কথা। এরপর থেকে এক কথা দু কথা বলতে বলতে আমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে গেল। আমরা মাঝে মধ্যেই দেখা করতাম। মাঝে মধ্যেই আমরা বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যেতাম। আমাদের মধ্যে একটি গভীর বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেল। তো একদিন আমাকে বলল, তুমি যদি কিছু মনে না করো, তাহলে তোমাকে একটা কথা বলবো। আমি বললাম যে হ্যাঁ বলো। আমি মনে মনে প্রত্যাশা করছি ও হয়তো আজকে আমাকে প্রপোজ করবে। তো আমাকে বলল যে তুমি যদি কাউকে পছন্দ না করে থাকো, তাহলে কি সেই পছন্দের জায়গাটা আমি দখল করতে পারি? ও আমাকে খুব ইউনিক ভাবে বোঝালো। আমি বললাম যে আমার কেউ নেই। আমার লাইফ এ কোনো রিলেশন আসে নাই। আমি রিলেশন করতে খুব ভয় পাই। যদি আমাকে ছেড়ে চলে যায়। তো এরপর ও আমাকে বলল যে আমি তোমাকে ছাড়ব না। যেভাবেই হোক আব্বু আম্মুকে বুঝিয়ে তোমাকে বিয়ে করব। তো এরপর থেকে ওর সাথে আমার রিলেশন শুরু হয়েছে। তো রিলেশনের এক পর্যায়ে ও ওর মা বাবাকে বুঝিয়ে বলল যে ও আমাকে ভালোবাসে। আমি দেখতে অনেক সুন্দর এবং নম্র ভদ্র বিধায় রূপকের পরিবার আমাকে বধূ করে নিতে রাজি হয়ে গেল। তারপর এক পর্যায়ে আমাদের বিয়ে হয়ে গেল। তো বিয়ের পর আমরা বাসর রাতে অনেক মজা মজা করে আমাদের কাজ করলাম। ও খুব ভালো পারে। প্রথমে আমি ওকে অনেক লজ্জা পেলাম। তারপর হঠাৎ আমার চোখ পড়ল ওর বিশেষ দিকে। দেখলাম যে না, মোটামুটি চলে। প্রথম প্রথম তো আমার খুব লেগেছিল।
যাই হোক, আমাদের দাম্পত্য জীবন খুব সুখে এবং আনন্দে কেটেছিল। এরপর আমাদের বিয়ের প্রায় 6 মাস হয়ে গেল। তো আমরা পরিকল্পনা করছি আমরা বাচ্চা নেব। আমার স্বামী রূপক বলল, তোমার শাশুড়ি মা মানে আমার আম্মু এখন আমাকে বলছে যে তোমাদের তো অনেক দিন হলো, তো বাচ্চা কাচ্চা নেওয়া দরকার, কারণ তোমাদের বয়স হয়ে যাচ্ছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এরপর থেকে আমরা বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য পরিকল্পনা করলাম। প্রায় 1 বছর হয়ে গেছে বাচ্চা নেওয়ার জন্য অনেক কায়দা করছি, কিন্তু বাচ্চা আসছে না। এতে আমরা হতাশ হয়ে যাচ্ছিলাম। এরপর প্রায় 2 বছর হয়ে গেল, তবুও বাচ্চা কাচ্চার মুখ দেখতে পেলাম না। আমাদের কোনো সন্তান নেই। আমি আমার শাশুড়ির কাছে বিভিন্ন রকম কথা শুনতে বসেছি, আর আশেপাশের মানুষগুলো আমাকে অনেক রকম কথা বলছে। তো একদিন ও আমাকে বলছে, চলো আমরা ডাক্তারের কাছে যাই, গিয়ে দেখি যে কার সমস্যা, আমার সমস্যা নাকি তোমার সমস্যা। তো আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার পরীক্ষা করে বলল যে আমার কোনো সমস্যা নেই, সমস্যা আপনার স্বামী রূপকের। তার এখানে শুক্রাণুর সংখ্যা কম, আর এই জন্যই আপনাদের বাচ্চা হয় না। আমি আপনার স্বামীকে কিছু ঔষধ লিখে দিচ্ছি, তা নিয়মিত খাওয়াবেন, তাহলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। ডাক্তারের চিকিৎসার ঔষধ খাওয়ানোর পরেও আমরা অনেক চেষ্টা করলাম। আমি ভাবলাম হয়তো এবার আমাদের বাচ্চা আসতে পারে। তো এরপর আমরা চেষ্টা করতে করতে আমাদের আরও 1 বছর কেটে গেল, কিন্তু উদ্দেশ্য সফল হলো না। এরপর আমরা দুজনে অনেক হতাশ হয়ে গেলাম। আর এদিকে আমার শাশুড়ি আমাকে দিন দিন বিভিন্নভাবে কটু কথা বলতে শুরু করলো। আর এদিকে আমার স্বামীরও মন খারাপ। মনে মনে আমি ভাবতে লাগলাম এখন কি করা যায়, কিন্তু আমার তো একটা বাচ্চার প্রয়োজন, তা না হলে তো আমার সংসার ভেঙে যাচ্ছে। কিছুদিন পর এক বয়স্ক মুরব্বী মহিলা আমাকে পরামর্শ দিল। ওই মহিলা আমাকে বলছে যে তোমার তো বাচ্চা হয় না, তাই না? তো এরকম সমস্যা আমার পরিচিত একজন ছিল, তো একজন সাধু বাবার কাছে গিয়েছিল, তার 3 মাসের মধ্যে বাচ্চা এসেছিল। তো মাহি, আমি বলছি কি তুই যদি ওই সাধু বাবার কাছে যাস, তাহলে আমার মনে তোরও বাচ্চা হবে। ওই মুরব্বী মহিলার কথা শুনে আমরা খুব খুশি হলাম। আমি আমার স্বামীর সাথে সব রকম আলাপ আলোচনা করলাম। স্বামী আমার এক পায়ে প্রস্তুত, যে করেই হোক আমাদের বাচ্চা চাই। তারপর আমরা সাধু বাবার কাছে গেলাম। তো সাধু বাবা অনেকটা নির্জন ভাবে থাকে। তো সাধু বাবাকে পাহারা দেওয়ার জন্য শুধুমাত্র একজন গার্ড রয়েছে। বাইরে অনেক মানুষ তার কাছ থেকে চিকিৎসা নেওয়ার জন্য অপেক্ষা করছে। তো আমরা সিরিয়ালে পড়লাম 15 নাম্বার। তো অনেকটা রাত হয়ে গেল। 15 নম্বর সিরিয়াল পড়া শেষ হওয়ার পর আমাদের সিরিয়াল আসলো। তো এরপর সাধু বাবার কাছে গেলাম। সাধু বাবার কাছে আমরা স্বামী স্ত্রী দুজনেই উপস্থিত হয়েছি। তো সাধু বাবার কাছে আমরা আমাদের সমস্ত কিছু খুলে বললাম, কোনো কিছু লোকালাম না। তখন সাধু বাবা খুব ভালো করে আমাকে দেখে বলল যে কোনো সমস্যা নেই, তোমার বাচ্চা 100% হবেই, যদি তুমি আমার কথা মতো চলো বা আমার কথা মানো, তাহলে তোমার 100% বাচ্চা হবে। তো এরপর সাধু বাবা আমার স্বামীকে বলল যে আমি ওকে একা একটু দেখতে চাই, তুমি বাইরে যাও। তো আমার স্বামী কোনো রকম সন্দেহ ছাড়া সে বাইরে চলে আসলো। তারপর সাধু বাবা আমাকে বলল, আমি তোমাকে একটা সত্যি কথা বলি, আমি এখান থেকে তোমাকে যে জিনিসটি দেব, সেই জিনিসটির মাধ্যমে তুমি 100% বাচ্চা পাবে, আর সবাই আমার থেকে এইভাবেই বাচ্চা নেই। তারপর সাধু বাবা আমাকে তার হাতে একটা ইশারা দিয়ে বলল, তোমাকে আমার সাথে এই কাজটি করতে হবে, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার বাচ্চা হবে কিনা। যদি পারো তাহলে আমাকে কালকে এসে জানাবা। এখন তুমি যাও। তারপর সাধু বাবাকে আমি বললাম, তাহলে বাবা আমাকে আজকে একটি তাবিজ দেন, যাতে আমি আজকে আমার স্বামীকে বুঝ দিতে পারি। তারপর কালকে আমার স্বামী যখন অফিসে চলে যায়, তখন আমি একলা একলা চলে আসব। সাধু বাবা বলল, তাহলে এই নাও তাবিজ, এটা তোমার স্বামীর গলায় পরিয়ে দিবে। আমি বেরিয়ে আসতেই আমার স্বামী রূপক আমাকে বলল, কি গো সাধু বাবা কি বলল? আমি বললাম, সাধু বাবা তোমাকে একটি তাবিজ দিয়েছে, এই নাও, এটা পরে রাতে আমার সাথে কাজ করতে বলেছে। তাহলে কাজ হয়ে যাবে বলেছেন সাধু বাবা।
পরের দিন আমার স্বামী অফিসে কাজ করতে গেলে আমি ঘর থেকে খুব সাজুগুজু করে আস্তে আস্তে বের হয়ে সাধু বাবার আসরে চলে আসলাম। সাধু বাবার এখানে আসতেই সাধু বাবা আমাকে দেখে অবাক হয়ে গেল আর বলল, কিরে বৎস, আজকে তো তোকে খুব সুন্দর লাগছে। খেদা চাহে তো আজকে তোর উদ্দেশ্য সফল হবে। এই বলে সাধু বাবা আমাকে বলল, নে এই অমৃতের পান করো। তারপর আমি সাধু বাবার এই অমৃত পান করার সাথে সাধু বাবা আমার স্বাদ যা চাইল আমি তাই দিতে লাগলাম। সাধু বাবার যে এত পাওয়ার তা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। সেই দিন সাধু বাবাকে এমন দিয়েছিল যার কারণে ৩ মাস পর ঠিকই আমরা সুখবর পেয়েছিলাম। তারপর ১০ মাস পর আমার কোল জুড়ে একটি ফুটফুটি কন্যা সন্তান হয়েছিল। তারপর একটি সন্তান পেয়ে আমি এবং আমার স্বামী উভয়েই অনেক খুশি হয়েছিলাম। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদের একটি কথাই বলবো, তোমাদের যাদের সন্তান হয় না, তোমরা তোমাদের বউকে এইভাবে প্রেশার দিও না যাতে তারা কোনো উপায় না পেয়ে সাধু বাবার মতো অন্য কারো আশ্রয় নেয়। মোট কথা, এই জগতে সন্তানের খবর মা ছাড়া আর কেউ জানে না। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন। আর তোমরা যদি এইরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি একটি ছেলের সাথে ফেসবুকে প্রেম করেছিলাম। তারপর তার সাথে পার্কে দেখা করতে গিয়েছিলাম। তার লোকেশন অনুযায়ী সারাদিন তার সাথে ঘুরলাম। খুব আনন্দ করলাম। খুব রোমান্টিক মুডেই দিনটা কেটেছিল। সে আমার জন্য একটি গোলাপ ফুল নিয়ে এসেছিল। তার দেওয়া গোলাপ ফুলটি পেয়ে আমি সত্যি খুব আনন্দিত হয়েছিলাম। হঠাৎ মনে পড়ল, গোলাপ ফুলটি দেখতে খুব সুন্দর। তাহলে ফুলটি একটু শুকে দেখি। গোলাপ ফুলটি শুকতেই হঠাৎ করে আমার মাথাটা কেমন যেন যারা মেরে উঠল। পরক্ষণেই আমি অচেতন হয়ে পড়ে গেলাম। তারপর যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখলাম আমার সকল হাত পা বাঁধা। আমি একটা রুমের ভিতরে আবদ্ধ। কিছুক্ষণ পরেই ৪ জন লোক আমার এখানে আসলো। আমার এখানে এসে তারা ৪ জন মিলে একসাথে এক অদ্ভুত আচরণ করতে শুরু করল, যা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি অনন্যা। বর্তমানে আমার বয়স ১৭। আমি ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে পড়ছি। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা, মা একজন হাই স্কুলের শিক্ষিকা। আমার ২ ভাই। এক ভাই আমার বড়, সে বিদেশ থাকে। আরেক ভাই আমার ছোট, সে মাত্র ক্লাস ৮ম শ্রেণীতে পড়ে। আর বোন বলতে আমার পরিবারের মধ্যে আমি শুধু একলা, অর্থাৎ আমাদের পুরো পরিবারে মেয়ে মাত্র আমি একজন। তাই সবাই আমাকে অনেক বেশি আদর করে। আমি যখন এসএসসি পরীক্ষা দেই, তখন আমার বড় ভাই আমার জন্য একটি মোবাইল বিদেশ থেকে পাঠালো। আমার বড় ভাই আমাকে অনেক বেশি আদর করত, যত্ন করত, আমার প্রত্যেকটি চাওয়াই পূরণ করত। সে ইচ্ছা করলে আমাকে আরও আগেই মোবাইল দিতে পারত, কিন্তু আমার হাতে মোবাইল দেয় নাই, যাতে আমার পড়ালেখার ক্ষতি হবে। আর ভাইজা আমাকে আগেই বলেছিল, আমি যদি এসএসসি পরীক্ষায় পাশ করতে পারি, অর্থাৎ ভালো রেজাল্ট করতে পারি, তাহলে সে আমাকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল দিবে। ভাইয়ার কথা অনুযায়ী আমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করলাম, এসএসসি পরীক্ষায়। তারপর সে খুশি হয়ে আমাকে অ্যান্ড্রয়েড মোবাইল উপহার দিলেন। আর এই মোবাইলেই আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। বন্ধুরা, এসএসসি পাস করার পর ভাই আমাকে একটি নতুন অ্যান্ড্রয়েড মোবাইল বিদেশ থেকে পাঠালেন। মোবাইলের ব্র্যান্ড ছিল স্যামসাং। অনেক দামি একটা মোবাইল ছিল। অনেক সুন্দর ছবি উঠত। আর আমাদের বাসায় আগে থেকেই ওয়াইফাই ছিল। ভাইয়ার দেওয়া মোবাইল পেয়ে আমার যেন আনন্দের আর সীমা নেই। অর্থাৎ পড়ালেখার দিকে কোনো মন ছিল না। সম্পূর্ণ মনোযোগ চলে গিয়েছিল মোবাইলের প্রতি। আমার বন্ধু বান্ধবীদের মুখে শুনেছি, ফেসবুক নাকি অনেক মজার, ফেসবুকে অনেক কিছুই নাকি পাওয়া যায়। তাদের মুখ থেকেই ফেসবুকের কথা শুধু আগে শুনতাম।
আর মনে মনে ভাবতাম, আমার যদি একটা মোবাইল হতো, তাহলে তো আমিও ফেসবুক চালাতে পারতাম। অবশেষে ফেসবুকের সেই আকাঙ্ক্ষা নিয়ে আমি আমার মোবাইলে একটি ফেসবুকের অ্যাকাউন্ট খুললাম। ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর আস্তে আস্তে আমি ফেসবুকে সময় দিতে শুরু করলাম। যতই চালাচ্ছি ততই ভালো লাগছে। ফেসবুকে যতই সময় দিচ্ছি ততই ভালো লাগছে। আস্তে আস্তে আমি ফেসবুকের প্রতি আসক্ত হয়ে গেলাম। অর্থাৎ পড়ালেখা, খাওয়া দাওয়া সব কিছুর চাইতে ফেসবুককে প্রাধান্য দিতে শুরু করলাম। মনে হলো যেন ফেসবুক একটি নেশায় পরিণত হয়েছে। এভাবেই বেশ কয়েকদিন চালানোর পর ফেসবুকে একটি আইডি পেলাম। আইডিতে ছেলেটিকে দেখতে অনেক অনেক স্মার্ট, অনেক হ্যান্ডসাম লাগল। ফেসবুকে ছেলেটির আইডির নাম ছিল রোমান্টিক কাব্য। অর্থাৎ ছেলেটি ফেসবুকে অনেক সুন্দর সুন্দর লেখালেখি করত এবং তার প্রত্যেকটা পোস্ট আমার কাছে খুব ভালো লাগত। এক কথায় আমি ছেলেটির প্রতি আসক্ত হয়ে গেলাম। ছেলেটির প্রতি আসক্ত হওয়ার পরে আমি তার প্রত্যেকটি পোস্ট ফলো করতে শুরু করলাম। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে শুরু করলাম। আমি ছেলেটিকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতাম। হয়তো একদিন ছেলেটির নজরে আমার কমেন্ট পড়ল। তারপর ছেলেটি একদিন আমাকে মেসেঞ্জারে হাই বলে আমাকে সংকেত দিল। ছেলেটির সংকেতে আমি মোটামুটি একটু খুশি হলাম, কারণ এই প্রথম অনলাইন প্ল্যাটফর্মে অপরিচিত কারো সাথে কথা বলছি। আমার ফেসবুক আইডির নাম ছিল রানী অনন্যা। ছেলেটি আমাকে তারপর মেসেজ দিল, হাই রানী অনন্যা, হাউ আর ইউ। তারপর আমি ভাবলাম, এখন হয়তো ছেলেটিকে রিপ্লে দেওয়া উচিত। আমি বললাম, আই এম ফাইন, অ্যান্ড ইউ? তারপর ছেলেটি আমাকে বলল, ইয়েস আই এম ফাইন। তারপর ছেলেটি বাংলায় লেখল, রানী অনন্যা, আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি? আমি বললাম, হ্যাঁ অবশ্যই বলেন। তারপর ছেলেটি আমাকে বলল, অনন্যা, আমি ইদানিং লক্ষ্য করছি তুমি আমার প্রত্যেকটি পোস্ট খুব ভালো করে মনোযোগ সহকারে পড়ো এবং আমার প্রত্যেকটি পোস্ট তুমি খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। আসলে আমাকে এ পর্যন্ত যতজন কমেন্ট করেছে সবগুলো কমেন্টের মধ্যেই তোমার কমেন্ট, তোমার লেখার ভাব গম্ভীর্য আমাকে মুগ্ধ করেছে। অনন্যা, আমি কাব্য। আমি একটি ইউনিভার্সিটি থেকে বাংলা সাহিত্য বিভাগে অনার্স মাস্টার্স করছি। এজন্য আমি কিছু লেখালেখি করি। লেখালেখিটা আমার খুব ভালো লাগে। মোট কথা, লেখালেখিটা আমার একটি পেশা আর নেশাও বটে। আর এটিও কি লক্ষ্য করেছি অনন্যা, তোমার যে লেখার ভাব গম্ভীর্য সেটাও কিন্তু আমার চাইতেও কম না। সত্যিকার অর্থে অনন্যা, তুমি অনেক মেধাবী। তোমার প্রত্যেকটি কমেন্টই আমাকে মুগ্ধ করেছে। অনন্যা, তুমি যদি অনধিকার চর্চা না করো তাহলে আমি কি তোমার বন্ধু হতে পারি? তারপর লোকটির মিষ্টি মিষ্টি কথায় আমি যেন তার প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে শুরু করলাম। আস্তে আস্তে তার প্রতি আসক্ত হয়ে গেলাম। তারপরও তাকে আমি বুঝতে দেই নাই। আমি বললাম, কাব্য, আমি তোমার বন্ধু হতে পারি, কিন্তু এর চাইতে বেশি না। তারপর কাব্য বলল, আচ্ছা ঠিক আছে, আপাতত তুমি আমার বন্ধু হলেই চলবে। তারপর হয়ে গেল তার সাথে আমার বন্ধুত্ব। বন্ধুত্ব থেকেই প্রেম, প্রেম থেকেই ভালোবাসা। এভাবেই শুরু হতে লাগল তার সাথে বিভিন্ন ধরনের আলাপচারিতা। দীর্ঘ 3 থেকে 4 মাস কাব্যর সাথে কথা বলার পর আস্তে আস্তে আমরা বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে গড়িয়ে যায় এবং তার সাথে এমন সম্পর্ক হয়ে যায় যেটা গভীর থেকে গভীরতম প্রেমিক প্রেমিকার মধ্যেও হয়ে থাকে। আর কাব্যর সাথে যতই আমি কথা বলছি ততই তার প্রতি আরও আসক্তি হয়ে যাচ্ছি। তার কথাগুলো আমার কাছে এতই এতই মিষ্টি, এতই ভালো লাগে যেন তার সাথে আমি সারাদিনই কথা বলতে থাকি। ফেসবুক থেকে পরিচয়, তারপর প্রেম, তারপর প্রেমের সম্পর্ক থেকে আরও গভীর থেকে গভীর সম্পর্ক। তুমি যেন আমার কাছে স্বপ্নের মতো মনে হলো। অপরিচিত একটা লোক কিভাবে আমার মনের মণিকোঠায় জায়গা করে নিল ভাবতে আমার অবাক লাগে। কোনোদিন আমি কল্পনাও করি নাই যেরকম একটা অপরিচিত লোকের সাথে আমি কথা বলবো। কাব্যর সাথে আমার এরকম ধরনের সম্পর্ক হয়ে গেল যেটা আত্মার সম্পর্কের সাথে জড়িত। তারপর আমি ভাবলাম একদিন কাব্যকে পরীক্ষা করা যাক, সে আমাকে কতটুকু ভালোবাসে। হঠাৎ আমি খুব মন খারাপ করে বললাম,
কাব্য, আমার কিছু ভালো লাগছে না। তারপর কাব্য আমাকে বলল, কেন অনন্যা, কি হয়েছে তোমার? আমি বললাম, কাব্য, তোমাকে একটা সত্যি কথা বলবো। তুমি কি মন খারাপ করবে? না আমাকে ছেড়ে চলে যাবে? কাব্য বলল, অনন্যা, কি হয়েছে তোমার? একটু পরিষ্কার করে আমাকে বলতো। অনন্যা, তোমার সাথে আমার যেরকম সম্পর্ক হয়েছে সেটা আত্মার সম্পর্ক। সেটা ছেড়ে কখনো চলে যাওয়া যায় না। আমি বললাম, তা ঠিক আছে, কিন্তু আমার তো অনেক সমস্যা। তারপর কাব্য বলল, অনন্যা, কি সমস্যা তোমার? একটু বলো না প্লিজ। তারপর আমি বললাম, ঠিক আছে কাব্য, তাহলে শোনো। আমি বললাম, কাব্য, আমি গতকালকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। ডাক্তার আমাকে পরীক্ষা করে বলল, আমার দুটো কিডনিতে পয়জন ধরা পড়েছে, আস্তে আস্তে তা অচল হয়ে যাবে। সময় মতো যদি কিডনি ট্রান্সফার না করতে পারি তাহলে হয়তো আমি আর বেশি দিন বাঁচব না। আর এছাড়াও আমি চোখে মাঝে মধ্যে কিছুই দেখতাম না, হালকা দেখতাম। চোখ পরীক্ষা করালাম। চোখ পরীক্ষা করার পরে ডাক্তার আমাকে বলল, তোমার চোখের পাওয়ার একেবারে মাইনাসে চলে এসেছে। যে কোনো সময় তুমি অন্ধ হয়ে যেতে পারো। কাব্য, ডাক্তারের কাছ থেকে এরকম ধরনের কথা শুনে আমার মনোবলটা একেবারেই দুর্বল হয়ে গেল। ভাবলাম, কি করব? হয়তো আমি বেশি দিন আর বাঁচব না। শুধু শুধু তোমার সাথে অভিনয় করলে কি হবে? আমার কথা শুনে কাব্য কিছুক্ষণ নীরব হয়ে রইল। কিছুক্ষণ নীরব থাকার পর কাব্য আমাকে বলল, অনন্যা, আমি তোমাকে ভালোবাসি। তোমার দেহ বা অন্য কিছুকে নয়। আমি ভালোবাসি তোমার মনকে। তুমি আমার মনের মধ্যে গিতে গেছ। বাঁচতে হলে আমরা একসাথে বাঁচব, মরলেও একসাথে মরব। অনন্যা, তুমি আমার জীবনের অস্তিত্ব হয়ে গেছ। যদিও তোমার সাথে আমার কখনো দেখা হয়নি, তারপরেও তুমি আমার অস্তিত্বে মিশে গেছ। অনন্য, যদি তুমি কিছু মনে না করো, আমি তোমার সাথে খুব শীঘ্রই দেখা করতে চাই। কাব্যর মুখ থেকে এরকম ধরনের কথা শুনে আমার মনটা খুব উৎফুল্লিত হয়ে গেল, আনন্দে নেচে উঠল। ভাবলাম, সত্যিকার অর্থেই কাব্য আমাকে অনেক ভালোবাসে। যাই হোক, আমি যে সম্পূর্ণ সুস্থ, শেষ সারপ্রাইজটা আমি কাব্যকে দেখা করেই দিব। কাব্য আমার সাথে দেখা করার জন্য খুব জোরে সোরে তাগিদ দিচ্ছে। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে কাব্য, আগামী শুক্রবার আমি তোমার সাথে দেখা করব। তারপর কাব্য আমাকে একটি জায়গার কথা বলল। সেই জায়গায় আমি আসতে। জায়গাটা অবশ্যই আমার বাসা থেকে খুব একটা বেশি দূরে ছিল না। তারপর নির্দিষ্ট দিনে আমি কাব্যর সাথে দেখা করতে গেলাম। প্রথম দেখা প্রিয়জনের সাথে। প্রথম দেখার অনুভূতি কিন্তু অন্যরকম। নিজেকে খুব ভালোভাবে সেজে গুজে উপস্থাপন করলাম, প্রিয়জনকে উপহার দেব বলে। আমার সৌন্দর্যের যতগুলা জোশ আছে সবগুলো জোশই আমি ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। তারপর একটি ট্যাক্সি করে কাব্যর দেওয়া লোকেশন অনুযায়ী আমি চলে গেলাম। সেখানে গিয়ে দেখি কাব্য একটি তাজা গোলাপ ফুল নিয়ে আমার জন্য দাঁড়িয়ে রইল। কিন্তু আমি কখনো বুঝতে পারি নাই যে এই গোলাপ ফুলটি যদি আমি শুকতে যাই তাহলে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করব। আর তাছাড়াও কাব্য যদিও আমার অপরিচিত, তারপরেও তাকে আমি অনেক বেশি বিশ্বাস করে ফেলেছিলাম, যে বিশ্বাসটার ফলেই আমার অনেক বড় মাশুল দিতে হয়েছিল। যা হোক বন্ধুরা, কাব্য আমাকে একটি পার্কের লোকেশন দিল। আমি সেই পার্কে চলে গেলাম। কাব্যকে নিয়ে অনেকক্ষণ গল্প করলাম, অনেকক্ষণ কথা বললাম। তাকে যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি, এবং আমাকে পাওয়ার জন্য তার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা দেখে আমি সত্যিই বিস্ময় হয়ে গেলাম। খুব আনন্দঘন মুহূর্ত অবস্থায় কাব্যর সাথে আমার সময়গুলো কাটছিল। তারপর আমি ভাবলাম, তাহলে কাব্যকে আমার সত্যি কথাটা এখন বলা প্রয়োজন। আমি কাব্যকে বললাম, কাব্য, সেদিন যে আমি তোমাকে বলেছিলাম আমার কিডনি ড্যামেজ হয়ে গেছে, আমি অসুস্থ, আমি চোখে কম দেখি, এগুলো সবই ছিল আমার নাটক। আসলে তোমাকে আজকে আমি সারপ্রাইজ দিব বলেই সেদিন সেই নাটকটা করেছিলাম। সত্যি কথা বলতে কাব্য, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম তুমি আমাকে কতটুকু ভালোবাসো। তুমি আমার পরীক্ষায় পাশ করেছ। এখন তোমাকে আর আমার ভালোবাসতে কোনো আপত্তি নেই। কাব্য, আমি তোমাকে অনেক ভালোবাসি, মন থেকে, হৃদয় থেকে।
তারপর কাব্যর সাথে পার্কের মধ্যে দুজনে বসে রোমান্টিক মুডে আলাপচারিতা চালিয়ে যেতে লাগলাম। ঠিক এই মুহূর্তে কেন জানি আমার মনে হলো কাব্যর দেওয়া গোলাপটা হাতে নিয়ে আমি ঘুরছি। মনে হলো গোলাপটা আমার নাকের কাছে নিয়ে একটু সুখী। গোলাপটা নাকের কাছে নিয়ে শুকতেই আমার মাথাটা কেমন জানি যারা মেরে উঠল। আমি ভাবলাম হয়তো এটা স্বাভাবিক, মাঝে মধ্যে আমার এরকম হয়। কিন্তু ঘটনাটা হয়ে গেল উল্টা। এর প্রায় আধা ঘন্টা পরেই আমার হুঁশ চলে গেল। আমি অচেতন হয়ে পড়ে রইলাম। তারপর আর কিছু বলতে পারি না। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি দেখলাম আমি একটা ঘরের মধ্যে বন্দী, চতুর্দিকে বন্ধ। আমি কোথায় আছি সেটা আমি জানি না। একটা রুমের মধ্যে আমি বন্দী, আমার হাত মুখ সম্পূর্ণ বাঁধা। চিৎকার দিব যে সেই অবস্থাও নেই। রুমের মধ্যে চতুর্দিকে অন্ধকার, উপরে একটা ড্রিম লাইট জ্বালানো। এরকম ভয়ানক অবস্থা দেখে আমি ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম। আমার মোবাইলটাও তারা নিয়ে গেল। আমি যে সময়টা দেখব কতটা বাজে সেটাও বুঝতে পারছি না। অন্ধকার একটা রুমের মধ্যে আমি আবদ্ধ। মনের মধ্যে শুধু তখন ভয় আর ভয় কাজ করছিল। কিছুক্ষণ পর আমি অনুমান করলাম রাত যখন 11টা থেকে 12টা বাজে, তখন 4জন লোক রুমে প্রবেশ করল। আর এদিকে আমার হাত মুখ সবকিছু বাঁধা অবস্থায় আছে। আমি তাদেরকে দেখে ভয়ে অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়ে গেল। মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আকাশটা ভেঙে আমার উপরে পড়ে গেছে। এই 4জনের মধ্যে কাব্য ছিল। আমি তখন কাব্যকে বললাম, কাব্য, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে বিশ্বাস করে আমি গোপনে আড়ালে আবডালে তোমার সাথে দেখা করতে এসেছি। আর তুমি আমার সাথে এরকম করতে পারলে? কাব্য, আমার খুব ভয় করছে। আমাকে এখান থেকে প্লিজ যেতে দাও। কাব্য আমার কথা শুনে একেবারে স্তব্ধ হয়ে গেল। কিন্তু তার মনটা যে এত শক্ত তা আমি কখনো বুঝতে পারি নাই। আসলে দুষ্ট লোকের মিষ্টি কথা, এটাই সত্য। 4জন লোক, তাদের উদ্দেশ্য খুবই খারাপ ছিল। আমি কখনো কল্পনাও করতে পারি নাই কাব্যর সাথে ফেসবুকে প্রেম করার ফলে আমার জীবনে এরকম করুণ পরিণতি আসবে। আমি কখনো কল্পনাও করতে পারি নাই। প্রথমেই তারা আমাকে খুব ভালোভাবে প্রস্তাব করল আমি যাতে 4জনকেই খুব ভালোভাবে স্বেচ্ছায় খুশি করি। আমি যেন তাদের সাথে স্বেচ্ছায় একটু আনন্দ বিনোদন করি। তাদের এখান থেকে আমি এরকম প্রস্তাব পেয়ে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো। আমি তাদেরকে অনেক কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু আমার কোনো কাকুতি মিনতি তারা কোনো কানে নিল না। ঠিক এই অবস্থায় আমি কি করব বুঝতে পারছিলাম না। মনে মনে ভাবছিলাম, আমি কাব্যকে ভালোবেসেছিলাম। শুধু কাব্য যদি আমার সাথে এরকম করত তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু কাব্য যে আমার সাথে এরকম একটা গেম খেলবে তা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। সে তো তার ইচ্ছা পূরণ করবেই, সাথে সাথে আরও 3জনকে আমাকে দিয়ে ইচ্ছে পূরণ করাবে। এটা ভাবতেই আমার গা ঘিন ঘিন করে ওঠে। কি করব আমি ভাবছিলাম। আর এদিকে তারা 4জন, আর আমি একা, তাও আবার একটি বন্ধ করে অন্ধকার রুমে। আমি যদি এখন অস্বীকার করি বা তাদের সাথে সম্মতি না দেই, তাহলে তারা আমাকে জোর করে হলেও একটা কিছু করার চেষ্টা করবে। আর তাছাড়াও মনে মনে ভাবতে লাগলাম, এখন আমি যদি তাদের সাথে এরকম কিছু না করি তাহলে হয়তো তারা আমাকে মেরে ফেলতে পারে। অনিশ্চয় থাকা সত্ত্বেও তাদের প্রস্তাবে আমাকে রাজি হতে হলো। আমি প্রথমেই বললাম, আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের প্রস্তাবে রাজি, কিন্তু দয়া করে আমার প্রতি একটু সহনশীল হবেন। কারণ বুঝতে পেরেছেন তো, আপনারা 4জন আর আমি একা। আমার কিন্তু এই পরিস্থিতিতেই জীবনে প্রথম। আমি কিন্তু আপনাদেরকে খুব ভয় পাচ্ছি। দয়া করে আমার প্রতি একটু সহনশীল হবেন। প্রথমেই তারা আমাকে আশ্বাস দিল যে তারা আমার প্রতি সহনশীল হবে। কিন্তু তারা যখন আমার সাথে ভিন্ন রকম আচরণ শুরু করল, তখন সহনশীল তো দূরের কথা, মনে হচ্ছিল যেন বিভীষিকাময় একটি মুহূর্ত। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমার যে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। পরক্ষণেই আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখলাম আমি একটি হাসপাতালের বেডে শুয়ে আছি। অর্থাৎ তখন আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম
তারা তাদের উদ্দেশ্য সফল করে আমাকে হাসপাতালে ভর্তি করে তারপর তারা পালিয়ে গেছে। সাথে করে নিয়ে গেছে আমার মোবাইল। এবং আমি অনেকগুলো স্বর্ণালঙ্কার পরে এসেছিলাম। সবগুলোই আমার কাছ থেকে তারা কেড়ে নিয়ে গেছে। খুব ভয় পেয়ে অনেক কষ্ট করে বাবার নাম্বারটা মুখস্থ ছিল বিধায় বাবার নাম্বারে ফোন দিলাম। বাবা আমার ফোন পেয়ে পাগলের মতো হয়ে হাসপাতালে ছুটে আসলো। আরও ছুটে আসলো আমার অনেক আত্মীয়স্বজন। কিন্তু যা হওয়ার তো হয়ে গেছে। আমার তো সবকিছু শেষ হয়ে গেছে। কিছু করার ছিল না। একটি ভুলের কারণে আমার জীবনটা তছনছ হয়ে গেছে। তারা আমাকে এমন অবস্থা করে ফেলেছিল। পরবর্তীতে আমি আর কোনোদিন মা হতে পারব না। ডাক্তারের রিপোর্টে তা পরিষ্কার বলে দিয়েছে। এই ঘটনার কারণে বন্ধুরা মাঝে মধ্যে মরে যেতে ইচ্ছা করে। কিন্তু কেন যে তারপরেও এ সুন্দর পৃথিবী ছেড়ে যেতে মন চাচ্ছে না। এখন আমি বন্ধুরা মরার মতোই বেঁচে আছি পৃথিবীতে। যেন একটা কঠিন পদার্থ। পরিশেষে আমি তোমাদের কি বলবো? বন্ধুরা, তোমরা কখনো অপরিচিত, বিশেষ করে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় পরিচিত হয়ে কারো সাথে অন্তরঙ্গ হয়ে মিশবে না। অপরিচিত কাউকে মন থেকে বিশ্বাস করবে না। আর যদিও বিশ্বাস করো, তাকে খুব ভালো করে যাচাই বাছাই করে বিশ্বাস করবা। তা না হলে হয়তো বা তোমাদের জীবনেও আমার মতো এরকম করুণ পরিণতি আসতে পারে, যার মাসুল সারা জীবন ধরে দিতে হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।